ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানটা আমি কখনোই নষ্ট করতে চাই না। মানে আল্লাহ তাআলা আমার লাইফে আমি কখনো চিন্তাও করিনি আমি যত রান করছি ফার্স্ট ক্লাসে, আমি এত রান করতে পারবো। যখন সবাই সবসময় চায় নিজের একটা প্লেয়ার প্রমোট করতে যাতে আমার নাম হয়। যে আমি যখন সিলেক্টর ছিলাম তখন এই প্লেয়ারটাকে আমি নিয়ে আসছি, ওই প্লেয়ারটা আজকে অনেক ভালো খেলতেছে কিন্তু ওই প্লেয়ারটাকে নিয়ে আসছি আমি। এই ধরনের চিন্তাভাবনা আমার নাই। কারণ ডিপিএলটা হচ্ছে এমন একটা জায়গা যেটা হলো আমাদের প্লেয়ারদের রুটির জায়গা একটা। তো আমার কাছে রংপুরের ছেলেটাও যেরকম, আমার কাছে কিন্তু চিটাগাংয়ের ছেলেটাও এরকম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফ্রেঞ্জিতে। আমার সঙ্গে আছেন নাইম ইসলাম, তাকে আপনারা হয়তো ছক্কা নাইম হিসেবে বেশি চিনেন। লম্বা সময় পেশাদার ক্রিকেট খেলেছেন, জাতীয় দলের হয়ে খেলেছেন, বাংলাদেশের হয়ে অনেকগুলো ম্যাচে তিনি প্রতিনিধিত্ব করেছেন। তবে তার একটা নতুন পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের এখন নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার সঙ্গে আমরা কথা বলবো, তার খেলোয়াড়ের জীবন নিয়ে তো কথা বলবোই, পাশাপাশি নির্বাচক হিসেবে তার পরিকল্পনা, তিনি কীভাবে তার নির্বাচককালীন যে সময়টা আছে সেভাবে পার করতে চান, দল নিয়ে তার ভাবনা, সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। আমার সঙ্গে নাইম ভাই, আপনাকে স্বাগতম। আপনাকে শুরুতেই অভিনন্দন যে আপনি নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। এখন জিনিসটা হচ্ছে যে আপনার ক্রিকেট ক্যারিয়ার থেকে শুরু করতে চাই যে আপনি তো লম্বা সময় ক্রিকেট খেলেছেন, জাতীয় দলের হয়ে খেলেছেন, ঘরোয়া ক্রিকেট খেলেছেন। কখন এসে আসলে মনে হলো যে আপনি ক্রিকেটটা ছেড়ে দিবেন, আপনি ক্রিকেটটা ছেড়ে এখন অন্য একটা পেশাতে যাবেন বা কোনো একটা জায়গাতে সুইচ করবেন? না এই বছরটা আমার আমি যেরকম কন্ট্রাক্ট আমার ছিল, এই বছরও কন্ট্রাক্টেড ছিলাম যে এই বছর খেলবো ক্লাবের সাথে, ডিপিএলে ক্লাবের সাথে কন্ট্রাক্ট ছিলাম। আমার ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল। তারপর এখন ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে যেরকম দোটানা চলতেছে, হবে কি হবে না জিনিসটা এখনও শিওর না। তারপরে ঢাকা প্রিমিয়ার লিগ হলেও দেখা যাবে যে হয় ইংল্যান্ড চুজ করতে হবে না প্রিমিয়ার লিগ খেলতে হবে। সো এইসব জিনিস নিয়ে যখন দেখলাম যে একটা কমপ্লিকেসি চলে আসছে, তখন আমি চিন্তা করলাম যে না, যদি আলাদা কোনো অপরচুনিটি থাকে তাহলে ওই দিকে আমি সুইচ করব। একটা জিনিস তো দেখা যায় যে সাম্প্রতিক সময় যদি আমরা একটু দেখি যে তালহা ভাইয়ের কথা বলতে পারি বা আরও যারা নাজমুল ভাই যারা আছেন, আপনাদের সময় যারা খেলেছেন বা পরবর্তী সময় খেলেছেন, তারা অনেকে কোচিংয়ে যুক্ত হয়েছেন। আপনার কথা যদি বলি, অ্যাজ এ রংপুর টিমের সঙ্গে আপনি অ্যাজ এ মেন্টর হিসেবে লাস্ট কয়েক বছর ধরেই খেলছিলেন, ক্রিকেটটা তো ছেড়েনি, পাশাপাশি জুনিয়রদের তুলে আনার ব্যাপারে যে কাজটা করার ছিল সেটা দিনে আপনি করছিলেন। কোচিংয়ে না গিয়ে নির্বাচক হিসেবে কেন দায়িত্বটা নিচ্ছেন বা নিলেন? না, আমার মনে হয় যে কোচিংয়ে এখন বেশ ভালো ভালো কিছু মানুষজন আছেন। আর কোচিংয়ে আমি এখনও আমার লেভেল 1 করা, আমার লেভেল 2-3 কমপ্লিট হয়নি। সো কোচিং আমি বলবো যে খুবই ভালো একটা রেসপেক্টেড প্রফেশন। আপনি অনেক কিছু শেয়ার করতে পারবেন, দেশের জন্য অনেক কন্ট্রিবিউট করতে পারবেন। পাশাপাশি আপনি যদি সিলেক্টর হিসেবে নিজেকে চিন্তা করি, আমি সিলেক্টর হিসেবে আমার মনে হয় যে সিলেক্টর হিসেবে দেশকে আপনার অনেক কিছু দেওয়ার আছে। এখানে জব কাজ করার হচ্ছে অনেক অপশন। যদি আপনি কাজ করতে চান সিলেক্টর হিসেবে দেশের জন্য অনেক কিছু করতে পারবেন আপনি। এই কারণে আমার মনে হয় যে সিলেকশন ফার্স্ট আসছি, অপরচুনিটি ছিল, গ্র্যাব করে নিচ্ছি, এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা। ভবিষ্যতে কি এমন হতে পারে যে আপনি যখন নির্বাচক হিসেবে দায়িত্বটা ছেড়ে দিবেন, একটা সময় তো শুরু করেন না এখনো, আমরা ছাড়ার কথা বলছি, ভবিষ্যতে কি কখনো কোচিংয়ে যাওয়ার আশা আছে বা সম্ভাবনা আছে আপনার? আমি তো সবসময় যেটা এখন বর্তমান যেটা আছে ভাইয়া, ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানটা আমি কখনোই নষ্ট করতে চাই না। এখন আমি যেহেতু সিলেক্টর আছি, আমার সব কিছু আমি সিলেকশন নিয়েই চিন্তা করতে চাই। ইন ফিউচারে যদি হয় তো হবে, যদি না হয় তো নাই। এইরকম কোনো যে করা সেরকম চিন্তা ভাবনা। আমরা একটা সময় দেখতাম এই আপনাদের টার্মের আগে যদি আমরা চিন্তা করি যে বিসিবি থেকে একটা প্রস্তাব দেওয়া হতো কোনো একজন ক্রিকেটারকে, তিনি নির্বাচক হতেন, দায়িত্ব নিতেন, কিন্তু এবার একটু ভিন্ন প্রসেস ছিল যে আপনাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সেখানে আসলে আপনাদের কাছে কী প্রত্যাশা ছিল বিসিবির, বা আপনি যখন অ্যাজ এ নির্বাচক হিসেবে আবেদন করেন সেখানে তাদের কাছে আপনার কী প্রত্যাশা ছিল, যে আপনি কি আপনার পরিকল্পনাগুলো কীভাবে তুলে ধরেছেন? আমার মনে হয় যে এবার প্রথম যদি এটা হয়ে থাকে তাহলে খুবই প্রফেশনালভাবে বিসিবি হ্যান্ডেল করেছে, এবং অপারেশনসে যারা আছেন, যারা দায়িত্বরত অবস্থায় ছিলেন এই বিষয়ে, তারা খুবই প্রফেশনালভাবে জিনিসটা মেনটেন করছেন। কারণ প্রত্যেকটা আপনি যদি কর্পোরেট হাউসে দেখেন, সবাই কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট আসে, মানুষ ওখানে অ্যাপ্লাই করে, ইন্টারভিউ হয়, তারপরে কিন্তু নেওয়া হয়। সো আমি বলবো সেম সিস্টেমটা আমাদের ক্রিকেট বোর্ডে গ্রো করছে। আগেও হয়তো বা অন্য অন্য ইয়েতে ছিল, সিলেকশন প্যানেলের ব্যাপারে ছিল না, এখানে ওই জিনিসটা আসছে। সো আমি বলবো যে খুবই ভালো একটা জিনিস হয়েছে। এখানে অনেকজন ইন্টারভিউ দিয়েছেন, দিয়ে তাদের মধ্যে যাদেরকে ভালো মনে হয়েছে তাদেরকে পিক করেছেন। আমার এই জিনিসটা খুব একটা হেলদি কম্পিটিশন তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশ ক্রিকেটকে অনেক হেল্প করবে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আপনি
আপনি তো যেটা বললাম যে আপনি ওখানে তো একটা আপনার পরিকল্পনা বা ওইখানে তাদেরকে শো করেছেন, সেখানে আপনার আসলে বিসিবির কাছে কি ধরনের চাওয়া ছিল যে আপনি নির্বাচক হলে আমাকে এই জায়গাগুলোতে অপরচুনিটি দিতে হবে বা এই সুযোগগুলো থাকতে হবে, এই ধরনের ফ্যাসিলিটি দিতে হবে, তাহলে হয়তো আমি এখানে কাজ করব। আপনি ওখানে তাদেরকে আসলে কি শো করেছেন? আমি আসলে ওখানে যারা ছিলেন তাদের সাথে আমি যেরকম রাজ ভাই ছিলেন, পাইলট ভাই ছিলেন, তাদের সাথে আমি খেলেছি। তারপর ফাহিম স্যার ছিলেন, ফারুক ভাই ছিলেন। তো ওনাদের সাথে তো আমি ছোটোবেলা থেকেই বড় হয়েছি, আমার ওনাদের সামনেই বড় হয়েছি আর কি। তো ওনাদের সামনে আমার যেটা আসলে বলার ছিল যে আমি কি কি প্ল্যান করতে চাই অ্যাজ এ সিলেক্টর হিসেবে, আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি বা আমার কি কি কন্ট্রিবিউট করার অপশনগুলো আছে এবং আমি কিভাবে কন্ট্রিবিউট করতে চাই, সেই জিনিসগুলো আমি ওনাদের সাথে শেয়ার করেছি। আশা করি কি কি কথাবার্তা হয়েছে না হয়েছে কাজের মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পারবেন। একটা হচ্ছে বিসিবি থেকে কি আপনাদের কাছে কোনো নির্দিষ্ট কোনো চাওয়া ছিল যে আপনাদেরকে এইটা করতে হবে বা এই ধরনের একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে? বিসিবি থেকে যেটা চাওয়া হয়েছিল, আপনার মিনিমাম মানে রিকগনাইজ 100 ম্যাচ খেলতে হবে। আর যদি ন্যাশনাল টিমের প্লেয়ার হন তাহলে তো ফাইন। সো এই কিছু মানে ক্রাইটেরিয়া ছিল যে যে কেউ কাজের কথা বলছি, তারা আসলে কোনো ধরনের গাইডলাইন দিয়েছে কিনা যে এইভাবে কাজ করতে না, হবে? এখন পর্যন্ত কাজের ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা হয়নি। 1 তারিখ থেকে আমাদের জয়েনিং। সো আশা করি যে আমাদের যে চিফ সিলেক্টর বাশার ভাই আছেন, তারপর অপারেশনসের যিনি চেয়ারম্যান আছেন, ওনারা অবশ্যই আমাদেরকে নিয়ে বসবেন। বসে অবশ্যই আমাদেরকে একটা মানে সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিবেন। আমি আশা করি যে সেটা আমাদেরকে খুব হেল্প করবে। একটা হচ্ছে যে আপনি তো মানে যেটা বললাম শুরুতে যে আপনি অনেক দিন ক্রিকেট খেলেছেন, এমনও সময় গেছে আপনি পারফর্ম করেছেন কিন্তু জাতীয় দলে হয়তো ডাক পড়েনি, মানে জাতীয় দলে খেলেছেন কিন্তু পারফর্ম করা অবস্থায় হয়তো ডাক পড়েনি। বাংলাদেশের ক্রিকেটারদের যে সমস্যাটা দেখা যায় বা ক্রিকেটারদের ভিতরে যে কথাটা শোনা যায় যে নির্বাচকদের নিয়ে একটা নেগেটিভ ইমপ্যাক্ট বা ইমপ্রেশন তাদের আছে, কারণ কেন বাদ পড়ছেন, কী কারণে তাকে বাদ দেওয়া হচ্ছে, সেই জিনিসগুলো জানা যায় না। আপনি যেহেতু এখন নির্বাচক হিসেবে দায়িত্ব নিচ্ছেন, আপনিও এটার ভুক্তভোগী আমি নিশ্চিতভাবে, যে আপনি যখন নির্বাচক হিসেবে দায়িত্ব নিচ্ছেন আপনি কি ক্রিকেটারদের সাথে ট্রান্সপারেন্ট থাকবেন কিনা বা আপনাদের আসলে কী ধরনের পরিকল্পনা ক্রিকেটারদের সাথে? আপনি আমার ব্যক্তিগত যদি চিন্তাভাবনা বলেন, আমার ব্যক্তিগত চিন্তাভাবনা হচ্ছে যে কোনো প্লেয়ার বাদ পড়তে পারে, কোনো প্লেয়ার টিমে আসতে পারে, এটা খুব একটা নর্মাল প্রসেস। সো যে প্লেয়ারটা বাদ পড়তেছে সেই প্লেয়ারটা অবশ্যই জানবে যে সে কেন বাদ পড়তেছে এবং কি কি ইমপ্রুভ করে সে আসবে এবং কোথায় যাবে, প্র্যাকটিস করবে, তাকে নিয়ে একটা ওয়েল প্ল্যান থাকবে। একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে খেলে, একটা প্লেয়ার কিন্তু হুট করে ন্যাশনাল টিমে চলে আসে না। সে অনেক বছর কষ্ট করার পরে, অনেক পারফর্ম করার পরে কিন্তু ন্যাশনাল টিমের জন্য পিক হয়। সো এত কষ্ট করার পরে একটা ছেলে যখন ন্যাশনাল টিমে আসে, সে হয়তো খারাপ করতেই পারে। এখন খারাপ করার সাথে সাথে ছেলেটাকে আমি বাদ দিয়ে দিলাম, একদম প্ল্যান থেকে আউট করে দিলাম। আমার মনে হয় না যে আমাদের যে প্যানেল আছে তাদের এই ধরনের চিন্তাভাবনা হবে, মানে এটা আমার ব্যক্তিগত ধারণা। তো আমার মনে হয় যে প্লেয়াররা সবাই সব কিছু জানতে পারবে যে তাদের কোথায় ল্যাকিংস আছে এবং কী ইমপ্রুভ করে তাদেরকে আপনার কামব্যাক করতে হবে। আরেকটা যেটা ব্যাপার যে এই যে বাদ দেওয়ার ক্ষেত্রে অনেক ক্রিকেটারই এমন হয় যে বাদ পড়ার পর তারা আসলে মিরপুরে প্র্যাকটিস করার সুযোগ সুবিধাটা পান না। আপনারা অ্যাজ এ নির্বাচক প্যানেল বা আপনি পার্সোনালি, আপনি যেহেতু কিছুদিন আগে ক্রিকেট খেলেছেন বা ক্রিকেট ছেড়েছেন মাত্র, আপনি কি বিসিবির কাছে এরকম কোনো চাওয়া থাকবে কিনা যে আমাদের যে প্ল্যানে 20-30 জন বা 40 জন 50 জন ক্রিকেটার আছেন, তারা যারা বাদ পড়বেন তারা যেন এই ধরনের ফ্যাসিলিটিসগুলো পায়, তাকে যেন আমি যেন আমার কোচরা বা একাডেমিতে যারা আছেন তারা যেন কাজ করতে পারেন, এই ধরনের কোনো প্রস্তাবনা থাকবে? তা তো এটা অবশ্যই থাকবে। শুধু এটা না, আমাদের যেটা হচ্ছে ভাইয়া, আমি যেটা চাই আর কি, আমার পার্সোনাল চাওয়া যেটা, সেটা হচ্ছে যেই ছেলেগুলো ন্যাশনাল টিম থেকে বাদ পড়বে এবং যেই ছেলেগুলো ন্যাশনাল টিমে ঢোকার অবস্থায় থাকবে, তাদেরকে নিয়ে সবসময় সারা বছর একটা ক্যাম্প চলতে থাকবে। ইভেন তারা ওই এই টিমের ট্যুর এইসবের মধ্যে থাকবে। আর আন্ডার-19 খেলা যে ছেলেগুলো শেষ করবে সেই ছেলেগুলো যাতে, তাদের তো ফ্যাসিলিটিসের দরকার। এখন আন্ডার-19 থেকে তো আপনি একটা ছেলেকে হুট করেই মানে আছে না ন্যাশনাল টিমের ইয়েতে চলে যাবে, জিনিসটা এরকম হবে না। আন্ডার-19 থেকে একটা ছেলে যদি ন্যাশনাল টিমে ঢুকতে যায়, সেই ছেলেটা একটা হচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড যদি হয় সেটা আরেকটা মানে ব্যাপার, আরেকটা যদি হয় এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে তখন একটা ব্যাপার। কিন্তু আন্ডার-19 থেকে হুট করে যে ন্যাশনাল টিমে ঢুকে যায় বা হুট করে এরকম চলে যাবে, জিনিসটা এরকম না। সেই ছেলেটাও নিজেকে গ্রুমিং করার যাতে টাইমটা পায়, এবং গ্রুমিং করবে কাদের, বাংলাদেশে যারা টপ কোচ আছে তাদের আন্ডারে গ্রুমিং করবে নিজেকে, এবং তাদেরকে নিয়ে আলাদা একটা ক্যাম্প করা হবে। আমি শিওর যে বোর্ড একটা প্ল্যান করছে নতুন, যেটা আপনারা হয়তো বা জানতে পারবেন, যে তাদেরকে নিয়ে যখন হবে এইরকম 2টা টিম থাকবে। 2টা টিম থাকলে হলো ইয়াং জেনারেশন আপনার গ্রো আপ হবে আস্তে আস্তে, আর যে জেনারেশনটা আপনি ব্যাকআপ লাইনে রেডি রাখবেন তারাও প্র্যাকটিসের মধ্যে থাকবে। তাহলে অ্যাট এ টাইম আপনি কিন্তু দেখবেন যে ন্যাশনাল টিম, তার পরের টিম, তার পরের টিম, 3টা টিম যখন অ্যাট এ টাইম প্র্যাকটিসে থাকবে তখন দেশে আপনি অনেকগুলো প্লেয়ার অ্যাট এ টাইম প্র্যাকটিসের মধ্যে থাকতে পারবে।
এই যে বললেন যে আপনি একটা পরিকল্পনার কথা বললেন, সেটা হচ্ছে যে এই যে এখন ডিপিএলটা হচ্ছে না, আপনি তো 2027 সালে বিশ্বকাপ পর্যন্ত একটা দায়িত্ব নিয়েছেন, আপনাকে ওই বিশ্বকাপের জন্য দল বানাতে হবে। তো এই ডিপিএলটা না হতে কি আপনাদের পরিকল্পনাতে একটু হলেও আসলে ব্যাঘাত ঘটলো? ডিপিএলটা হলে তো অবশ্যই ভালো হতো, কারণ ডিপিএলটা হচ্ছে এমন একটা জায়গা যেটা হলো আমাদের প্লেয়ারদের রুটি রুজির জায়গা একটা। আপনি যদি দেখেন যে আমরা ন্যাশনাল লিগ যদি খেলি, ন্যাশনাল লিগ আসলে কতজন প্লেয়ার খেলে আর ডিপিএল কতজন প্লেয়ার খেলে, মানে 50%-এর উপরের বেশি প্লেয়ার কিন্তু ন্যাশনাল লিগ খেলে না। সো ওইভাবে যদি আপনি চিন্তা করেন ডিপিএলটার উপরে আমরা অনেক প্লেয়ার ডিপেন্ডেন্ট হয়ে থাকি। সো ডিপিএলটা যদি হতো আমাদের প্লেয়ারদের জন্য ভালো হতো, সিলেক্টরদের জন্য ভালো হতো, আমি শিওর যে বোর্ডের জন্য অনেক ভালো হতো, সবার জন্য ভালো হতো, সবাই বেনিফিটেড হতে পারতো এখান থেকে। আর কোনো জিনিস যদি না হয় আসলে সেটা নিয়ে আসলে বলার বা করার কিছু নাই, যেটা হয়নি সেটা তো হয়নি। আশা করি যারা আছে তাদেরকে নিয়ে তাদের সবার খেলার একটা ভালো ব্যবস্থা করে। বাংলাদেশে অনেক এখন বিজি স্কেজুয়াল, সো ওখান থেকে বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্স দেখে সব কিছু দেখে আমরা আশা করি যে দেশের জন্য ভালো একটা বেস্ট টিম আমরা পিক করতে পারবো ইনশাল্লাহ। আপনি তো লম্বা সময় মানে রংপুরের হয়ে খেলেছেন লাস্ট কয়েক বছরে, আপনাকে ওই যে আমি একটু আগে যেটা বললাম যে আপনি অ্যাজ এ মেন্টর, বড় ভাই বা সিনিয়র ক্রিকেটার হিসেবে আপনি ক্রিকেটারদের সঙ্গে মিশেছেন, ড্রেসিং রুমটা ভালো করার চেষ্টা করেছেন। আপনার কাছে তো নিশ্চিতভাবে রংপুরের যারা ক্রিকেটার আছেন বা ওই অঞ্চলের যারা ক্রিকেটার আছেন একটা প্রত্যাশা থাকবেই যে আমাদের বড় ভাই বা নাইম ভাই হয়তো যেহেতু নির্বাচক হয়েছেন আমাদের দিকে হয়তো একটু বেশি মানে সুদৃষ্টি দিতে পারেন। আপনি বা তারা যদি এরকম চিন্তা করে, এটা নিয়ে আপনার আসলে ভাবনাটা আসলে? না, এরকম চিন্তা তারা করতেই পারে, এটা চিন্তা করা আমি ভুল কিছু বলবো না, চিন্তা করাটা খুব স্বাভাবিক। কিন্তু জায়গা হচ্ছে যে আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় থাকবেন তখন কিন্তু আমার কাছে রংপুরের ছেলেটাও যেরকম, আমার কাছে কিন্তু চিটাগাংয়ের ছেলেটাও এরকম। সো পারফরমেন্স বেসড হবে সব কিছু। আপনি যে ছেলে পারফর্ম করবে পারফরমেন্সের মনে করেন যে ছেলেটার পারফরমেন্স আমার কাছে মনে হবে যে এই ছেলেটা বেটার পারফর্মার এবং এই ছেলেটা অন লং টাইম সার্ভ করবে, সব কিছু মিলে যে আমি যাকে বেটার মনে করব, তখন দেশের জন্য যে ছেলেটা ভালো হবে সেই ছেলেটাকে পিক করব। মানে ওই সময় পিক করার সময় আমি কখনো রাজশাহী, রংপুর, চিটাগাং, তারপর সিলেট বলেন বা মানে 8টা ডিভিশন যে আছে এই ডিভিশন ওয়াইজ কখনো চিন্তা করব না। সবসময় আমার চিন্তা থাকবে দেশ নিয়ে, যে কোন দেশ ছেলেটা পিক করলে দেশের জন্য ভালো হবে। আপনার কাছে কি এমন কেউ আছে, যেহেতু আপনি রিসেন্টলি ক্রিকেট খেলেছেন, যে আপনি তো নির্বাচক হওয়ার আগে অনেকের সঙ্গে মিশেছেন, ক্রিকেট খেলেছেন, এমন কেউ আছে যাকে দেখে মনে হয় যে এই ছেলেটা আগামী 2-1 বছরের মধ্যে আমি হয়তো তাকে টানতে পারি বা জাতীয় দলে খেলতে পারে, এরকম আই ক্যাচিং কেউ আছে? আপনি দেখেন আমাদের আমাদের আমি জানি না বাংলাদেশে, আমি ফিল করি সবসময় যেটা সবাই সবসময় চায় নিজের একটা মানে প্লেয়ার প্রমোট করতে যাতে আমার নাম হয়। মানে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ভিতরে আমি এই ধরনের প্রবণতা দেখেছি। সো এই প্রবণতাটা আমি চাই এটা থেকে বের হয়ে আসতে, যে আমি যখন সিলেক্টর ছিলাম তখন এই প্লেয়ারটাকে আমি নিয়ে আসছি, ওই প্লেয়ারটা আজকে অনেক ভালো খেলতেছে কিন্তু ওই প্লেয়ারটাকে নিয়ে আসছি আমি, মানে এই ধরনের চিন্তাভাবনা আমার নাই। যখন যে ভালো খেলবে, যখন যে পারফর্ম করবে তখন সে সুযোগ পাবে। এরপরে ওই প্লেয়ারের কোনো, আপনি কিন্তু প্লেয়ার যদি চিন্তা করেন যে গাইডলাইন দিতে পারবেন, বাদবাকি কাজ কিন্তু প্লেয়ারের মাঠের ভিতর গিয়ে করতে হয়। সো আমরা অনেক সময় বলি না যে ওকে ও তৈরি করে ফেলছে, ওকে ও তৈরি করে ফেলছে, ওকে ও সিলেক্ট করে নিয়ে আসছে, এই ধরনের আমার মনে হয় যে এইসব কথাবার্তা আমার মানে আমি পার্সোনালি এইসব প্রেফার করি না। আমার কাছে হচ্ছে যখন যে ছেলেটা পারফর্ম করবে, যার ইন ফিউচার মনে হবে যে আমাদের কাছে ভালো, আমাদের যে প্যানেল থাকবে, আমাদের যারা আছেন দায়িত্বরত অবস্থায়, তারা সবাই ওইভাবেই চিন্তা করবেন এবং ওইভাবেই সিলেকশনটা করা হবে। আপনি প্যানেলের কথা বলছেন, মানে আমি কয়েকদিন আগে বাসার বাইরে একটা কথা শুনছিলাম যে মানে এটা শুধু তার কথা না, অনেক ক্ষেত্রেই মনে হয় যে যিনি টপ পজিশনে থাকবেন তিনি হয়তো মূল সিদ্ধান্তটা নেবেন। এমনও তো হতে পারে যে আপনি একটা ছেলেকে হয়তো প্রেফার করছেন, যে আপনার কাছে মনে হয়েছে যে এই ছেলেটা খুব ভালো করতে পারে, তার ভালো সম্ভাবনা আছে, প্রধান নির্বাচক হয়তো সেটা হয়তো এগ্রি করছেন না বা কোচ হয়তো এগ্রি করছেন না, তখন আপনাদের ভিতরে আসলে কী ধরনের কনভারসেশনগুলো হতে পারে বলে? না, এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমার কাছে যাকে ভালো মনে হবে ইটস নট নেসেসারি যে তাকে আপনার কাছেও ভালো মনে হইতে হবে। কিন্তু আপনার কাছে যাকে আবার ভালো মনে হচ্ছে তাকে যে আমার কাছেও ভালো মনে হইতে হবে, জিনিসটাও এরকম না। এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ার যে খেলে, খেলাধুলা তো মাঠের ভিতরে খুব ট্রান্সপারেন্ট, এটা তো এমন না যে কেউ লুকাছুপি করে খেলাধুলা করতেছে, তাই না? সো আপনি যখন পারফর্ম করবেন, মাঠে যাবেন, খেলতেছেন, আপনার সব স্ট্যাট কিন্তু সবখানে আপনি দেখতে পারবেন। কোন ছেলে আপনি নিতে চাচ্ছেন, কোন ছেলেকে বাদ দিতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, আপনি আপনার সাথে আমরা একটা বিষয় ডিবেট হতেই পারে, এটা খুব হেলদি একটা জিনিস। কিন্তু আমার যদি আপনার কাছে সব ধরনের আমি যদি স্ট্যাট থাকে, আমি যদি আপনাকে দেখাই যে এই ছেলে লাস্টে এত বছরে এই করছে, এই ছেলে লাস্টে এত বছরে এই করছে, এখন আপনারা সিলেক্ট করেন বা আপনারা মানে চুজ করেন যে কোন প্লেয়ারটা বেটার।
তাই না? ডিবেটের জায়গায় ডিবেট থাকবে। আমি এটা শিওর যে আপনার কোনো জায়গায় যদি ডিবেট না থাকে, সবাই যদি সব কাজে শুধু হ্যাঁ হ্যাঁই করে, তাহলে কিন্তু এই জায়গাটা ইমপ্রুভ হওয়ার চান্সটা কম। যদি ডিবেট না থাকে তাহলে ইমপ্রুভ কখনোই হবে না। কিন্তু একটা হেলদি ডিবেট অবশ্যই প্রয়োজন। একটা ব্যাপার যে বোর্ডের ক্ষেত্রে অনেক সময় বা ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা পরিচালক নীতি নির্ধারক থাকেন, অনেক সময় এটা গুঞ্জন তৈরি হয়। এটা আমরা আসলে বাস্তবিক অর্থে জানি না, এটা গুঞ্জন শুনি যে দল যখন নির্বাচন করা হয় তখন নীতি নির্ধারকরা অনেকে হস্তক্ষেপ করেন। আপনার মানে টার্মে যদি আপনি যখন নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন, তখন যদি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়, আপনি এটাকে আসলে কীভাবে দেখবেন? আসলে ভাই আমি এখনো জয়েন করিনি, তো যদি কখনো হয় তারপর আমি আসলে বলতে পারবো যে তখন আসলে আমি কি করতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই আপনার একটু ক্রিকেট ক্যারিয়ারে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আপনি তো লম্বা সময় খেলেছেন, প্রায় 2 দশক ক্রিকেট খেলেছেন, জাতীয় দলের হয়ে খেলেছেন। আপনি যেভাবে ক্যারিয়ারটা একদম ওই জুনিয়র বয়সে বা ছোট বয়সে দেখতে চেয়েছেন, এখন যদি আপনি পিছন দিকে তাকান, কোন জিনিসটা মনে হয় যে আপনি ওইখানে পৌঁছাতে পেরেছেন, বা আপনার কোন জিনিসটা এখনো মিসিং রয়ে গেছে বলে মনে হয়? আপনি পাওয়ার কথা যদি বলেন, আসলে মানে মানে আল্লাহ তালা আমার লাইফে আমি কখনো মানে চিন্তাও করিনি আমি যত রান করছি ফার্স্ট ক্লাসে, আমি এত রান করতে পারবো। যখন খেলা শুরু করি, ক্রিকেট তো বেসিক্যালি শখ থেকে শুরু হয়েছে। আমি যাইতাম বিকালবেলা মাঠে গিয়ে খেলতাম, আমাদের মানে এলাকার যে মাঠ ছিল ওখানে যাইতাম, ওখানে গিয়ে খেলতাম, খেলাধুলা করে আসতাম। শখ দিয়েই শুরু হয়। তারপর বিকেএসপিতে ভর্তি হলাম, শখ ছিল যে ক্রিকেট খেলবো। তারপর আস্তে আস্তে ক্রিকেটটা একটু প্রফেশনালের দিকে যাচ্ছিল। 19 ওয়ার্ল্ড কাপ খেললাম, আমি খুব ব্লেসড ছিলাম, আল্লাহর রহমত ছিল। তো সব কিছু মিলে যদি আপনি চিন্তা করেন, মানে শুরুতে যদি হয়, আমার মনে হয় না যে আমার কখনোই এই ধরনের ড্রিম ছিল যে আল্লাহ আমাকে লাইফে যা কিছু দিচ্ছে, সো এত কিছু আমি অ্যাচিভ করতে পারবো। সো এটা কখনোই আমি চিন্তা করিনি। তারপরও যদি আপনি মানে একদম ক্যারিয়ারে যদি একদম পুরোটা সময় যদি আপনি সাম আপ করেন, থাকে না যে একটা আক্ষেপ থাকে যদি আমি এটা করতে পারতাম, যেমন আপনার প্রথম শ্রেণী ক্রিকেটে অনেক সেঞ্চুরি আছে, মেবি 34, মানে সবচেয়ে বেশি সেঞ্চুরি আপনি করেছেন। তারপর একটা আক্ষেপ থাকে যে আরও যদি বাংলাদেশের আরও 20টা ম্যাচ বেশি খেলতে পারতাম, 50টা ম্যাচ বেশি খেলতে পারতাম, বা এইটা যদি করতে পারতাম, এই ধরনের আক্ষেপ তো নিশ্চিতভাবে থাকার কথা। না, আফসোস তো প্রত্যেকটা মানুষের ভিতরেই থাকে ভাই। সো আমারও ব্যতিক্রম কিছু না, আমার ভিতরে আফসোস আছে। সো আমি ন্যাশনাল টিমের জন্য যতটুকু খেলতে পারছি বা যতটুকু সার্ভ করতে পারছি বা যতটুকু পারফর্ম করতে পারছি, সো আমার মনে হয় যদি এই জায়গাটা আমি আরও বেশি খেলতে পারতাম, আরও বেশি ভালো পারফর্ম করতে পারতাম, বা আরও লম্বা টাইম ধরে যদি দেশকে সার্ভ করতে পারতাম, তাহলে এখন হয়তো বা যে অবস্থায় আসছি স্যাটিসফ্যাকশনের চেয়ে আরও বেশি কাজ করতাম। আপনার ক্যারিয়ারে যদি বলি, মানে সবচেয়ে সুখের স্মৃতি কোনটুকু, মানে কোনটা মনে হয় যেটা আমার জীবনে খুবই ভালো একটা স্মৃতি, এরকম যদি স্মৃতির কথা বলেন? আমি বলবো যে যেভাবে আমার ক্যারিয়ারটা মানে শেষ, মানে অলমোস্ট আমি বলবো যে শেষই হয়ে গেছে আর কি। সো লাস্ট টাইম আমি 4 ডে চ্যাম্পিয়ন, তারপরে হচ্ছে T20 চ্যাম্পিয়ন, 2টা চ্যাম্পিয়ন টিমের মেম্বার ছিলাম। এবং রংপুরে যারা আমার মেম্বার ছিল তারা খুবই ভালো ছিল টিমমেট হিসেবে, ম্যানেজমেন্টে যারা ছিল, আমাদের বয় যারা ছিল খুবই ভালো ছিল। আমাদের ভিতরে সবসময় টিমের মধ্যে একটা মানে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল, খুব সাপোর্টিভ একটা পরিবেশ ছিল। টিম সিলেকশনের ব্যাপারে আমাদের ভিতরে মনে করেন কথাবার্তা হইতো, আমরা একে অপরের সাথে মানে কথাবার্তা বলতাম প্লেয়ার সিলেকশন নিয়ে, কেউ এটা চাইতো কেউ ওটা চাইতো, ওখান থেকে আমরা চুজ করতাম সবাই মিলে যেটা একটা রাইট ডিসিশন বা যেটা আমাদের কাছে বেটার মনে হতো, ওইভাবে আমরা করতাম। সো আমাদের পরিবেশটা আমার মনে হয় যে রংপুর ডিভিশনে এতদিন খেলছি আমি, খেলার পরে যেটা লাগছে যে একটা সুন্দর একটা পরিবেশ ওখানে তৈরি করে আমরা মানে সুন্দর পরিবেশ রেখে আসতে পারছি, মানে ছেড়ে আসতে পারছি এন্ড অফ দ্য ক্যারিয়ার। বুঝলেন যে রংপুরে আপনি 4 ডে চ্যাম্পিয়ন হয়েছেন, আপনি NCL T20 চ্যাম্পিয়ন হয়েছেন। এই রংপুরের আমরা যদি 5-10 বছর আগে তাকাই, বা আরও একটু মানে 5 বছর আগেও তাকাই, তখন এত সাফল্য পাওয়া যাচ্ছিল না। লাস্ট 3-4 বছরে কী এমন হলো যে কারণে রংপুর ক্রিকেটটা পুরোপুরি বদলে গেল? না, আমি 3-4 বছর বলবো না ভাই, আমরা আপনার ডিভিশন আলাদা হলাম আপনার 12তে আলাদা হলাম, 12-13 সিজন থেকে আমাদের খেলা শুরু হলো। তো তখন কিন্তু আমাদের রংপুরে যদি আরিফ, তানভীর যারা ছিল, নাসির, সবাই খুব ইয়াং প্লেয়ার ছিল। নাসির তো কিছুদিন পরে 14 দিকে আমরা ন্যাশনাল টিমে ঢুকলো। তখন আমি ওদেরকে বলছিলাম যে আমাদের এই টিমটা গ্রো আপ হতে 2-3 বছর সময় লাগবে, আমরা তারপরে 2-3 বছর পরে হয়তো 4-5 বছরের মাথায় চ্যাম্পিয়ন হব। কারণ একটা টিম তো আপনার বন্ডিংয়ের ব্যাপার আছে সব কিছু। আর লঙ্গার ভার্সন ক্রিকেট কিন্তু ওয়ান অফ দ্য টাফেস্ট ক্রিকেট, মানে এটা হুটহাট কিছু করে ফেলবেন শেষ। আপনি মনে করেন 4 দিন ভালো খেললেন, ভালো খেলে একটা সেশন যদি আপনার 4 দিনে খারাপ যায়, আপনি ওই ম্যাচই হেরে যাবেন। সো লঙ্গার ভার্সন অনেক টাফ একটা গেম।
সো আমি বলছিলাম যে আমাদের 2-3 বছর টাইম লাগবে, তারপর ইনশাল্লাহ আমরা রিকভার করে ফেলবো, আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবো। আমরা মনে হয় চ্যাম্পিয়ন হই কততে, 16তে মনে হয় ফার্স্ট চ্যাম্পিয়ন হই, 15-16 দিকে আমরা ফার্স্ট চ্যাম্পিয়ন হই। তারপর তো আমরা লাস্ট 2-3 বছর মানে 2টা ট্রফি জিতলাম বাংলাভার্সনে। সো আমাদের যেটা প্ল্যান ছিল যে আমাদের যাতে প্লেয়াররা উঠে আসে এবং আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা এই টিমটা যদি টিম হিসাবে গ্রো আপ করি, আছে না এখানে ব্রাদারহুড থাকে, সবাই যদি টিম মেম্বার, মানে আপনি ভালো করলে আমি খুশি হব, আমি ভালো করলে আরেকজন খুশি হবে, কেউ ভালো করলে অ্যাপ্রিসিয়েট করব, কেউ ভালো করলে কারোর সাথে জানি কোনো জেলাসি না থাকে, কেউ সুযোগ পাইলে কেউ যাতে আসে মন খারাপ করা যায়। আপনি আমাদের বেঞ্চে এমনও প্লেয়ার বসা ছিল যে টি-20তে একটা ম্যাচও খেলেনি, কিন্তু তার সাথে কথা বললে আপনি বুঝবেনই না যে সেই প্লেয়ারটা কোনো ম্যাচ খেলেনি। আমরা 4 ডে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের যতগুলো প্লেয়ার ছিল 30 জনের স্কোয়াডে সবাই আসছে বগুড়ায়। মানে ওই ছেলেগুলোও যদি টিমের প্রতি অতটুক মানে ডেডিকেটেড না থাকতো তাহলে ওরা কিন্তু চ্যাম্পিয়ন হবে। ঠিক আছে, ওরা 15 জন খেলছে, চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের তো যাওয়ার দরকার নেই। মানে সবার টিমটার প্রতি এতটা ফিলিংস। সো আমার মনে হয় যে এই ফিলিংসটা ওইখান থেকে যদি প্লেয়ারগুলো মানে গ্রো আপ হয়, গ্রুম করা হয়, ওইভাবেই যদি কালচার একটা তৈরি হয়, ইন ফিউচার ওরা যখন ন্যাশনাল টিমে আসবে, দেশের ফরে খেলা তো আরও বিশাল একটা জিনিস। সো দেশের জন্য তো ফিলিংস আরও বেশি কাজ করবে। তো তখন আপনি যখন খেলবেন দেশের ফরে, তখন এসে ওই আপনার ডোমেস্টিকের জিনিসগুলো এইসব জায়গায় অনেক হেল্প করবে। রংপুরের ক্রিকেটারদের ভিতরে যদি ইয়াংদের কথা বলি, সেখানে আপনার নজর কেড়েছেন এরকম 2-4 জনের কথা যদি বলি, তারা আসলে কারা, যে মানে আপনি দেখে মনে হয়েছে যে এরা খুবই প্রতিভাবান, এরা নিশ্চিতভাবে হয়তো বাংলাদেশ জাতীয় দলে খেলবে, এই ধরনের কেউ আপনার কাছে খুব মনে হয়েছে? আসলে হচ্ছে কি, নিশ্চিতভাবে যে খেলবে বা এই ছেলেটা যে নিশ্চিতভাবে ন্যাশনাল টিমে খেলবে না, এই জিনিসটা বলাটা খুবই টাফ। কারণ আমার ক্যারিয়ারে এমন কিছু প্লেয়ার ছিল যাদেরকে দেখে আমি ভাবছিলাম যে তারা কখনোই ন্যাশনাল টিমে খেলতে পারবে না, তারা আমার আগে খেলে ফেলছে। তারপরে এমন কিছু প্লেয়ার ছিল যাদেরকে দেখে মনে হয়েছে যে এরা 19 ওয়ার্ল্ড কাপ শেষ করবে, কিছুদিন পরেই ন্যাশনাল টিমে ঢুকবে। তারা মনে করেন বেশি দিন ক্রিকেটও খেলে নেই। সো ফিউচার শুধুমাত্র আল্লাহ তালাই বলতে পারেন। কিন্তু আমাদের রংপুর টিমের একটা প্লেয়ার আছে, এবার 1 ডাউন খেললো, আমি ছেলেটার নামটা ঠিক মনে করতে পারতেছি না, 100 করলো লাস্ট ম্যাচে। না, যাবেন না, লাস্ট 4 ডেতে আমরা যেটা লাস্ট ম্যাচ খেললাম 4 ডে, 100 করলো। বিউটিফুল প্লেয়ার, ও খুবই ট্যালেন্টেড একটা প্লেয়ার, হার্ডওয়ার্কিং একটা ছেলে। আমরা ওই ছেলেটা যদি খুব যদি ঠিক থাকে, ডিসিপ্লিন মেনটেন করে, ডেডিকেশন যদি ঠিক থাকে, খেলার প্রতি কি আপনার সেই ভালো লাগা ভালোবাসাটা থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে, ও বাংলাদেশের জন্য ভালো করবে। সাম্প্রতিক সময়ে আকবর আলী কিনে অনেক বেশি কথা হচ্ছে। আপনি আপনার দলে ক্যাপ্টেন ছিল, মানে জুনিয়র ছোট ভাই, তার সাথে যারা ছিল তিনি যুব বিশ্বকাপ জিতেছেন, ওই সময় তারা যারা সতীর্থ ছিল, হৃদয়ের কথা যদি বলি, শরীফুলের কথা বলি, তারা সবাই জাতীয় দলে খেলে ফেলেছেন, অনেকেই খেলে ফেলেছেন। তিনি এখনও জাতীয় দলের আসলে আশেপাশে আসতে পারেননি। একবার ডাক পেয়েছিলেন কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি। আপনি তাকে আসলে যখন কথা হয়, নিশ্চিতভাবে যখন বন্ধুরা যখন খেলে, সতীর্থরা খেলে, তখন একটা ফ্রাস্ট্রেশন কাজ করে যে আমি খেলতে পারছি না। আপনার সাথে কি এরকম ধরনের কনভারসেশন হয়েছে, বা আপনি তাকে আসলে কী ধরনের পরামর্শ দিয়েছেন যে কীভাবে কী করতে হতে পারে বা কী হতে পারে? আপনি কি তাকে আবার জাতীয় দলে দেখেন কিনা এরকম? না, আকবরের সাথে আমার যখনই কথা হইতো, সো আকবরের কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। সো আকবরের সাথে আমি নিজেও ডিসকাস করতাম, কারণ আমারও জানার খুব আগ্রহ থাকতো সব বিষয়ে, যে আকবর আসলে এটা কেন হচ্ছে। ও বলতো যে ভাই আমি বুঝতে পারতেছি না কেন হচ্ছে। আমি বললাম যে ডান হাত একটু লুজ করলে বা বাম হাত একটু টাইট করলে বা ডান বাম হাতের একটু এটা চেঞ্জ করলে, গ্রিপ একটু চেঞ্জ করলে কি ঠিক হয়? কোনোভাবে কিছু হচ্ছিল না। সাডেনলি আমরা কক্সবাজার এবার খেলছিলাম, কক্সবাজার ওই ম্যাচে আকবরও হঠাৎ করে ব্যাটিংয়ে নামলো। ব্যাটিংয়ে নামার পরে আকবরের ব্যাটিং দেখে মানে পুরো চেঞ্জ। ওই ম্যাচে ও মনে হয় করলো কত 60-70 করছে। করার পরে আকবরকে আমি বললাম যে তুমি কি ব্যাটিংয়ে কী করলা? কালকে এক ব্যাটিং দেখলাম, আজকে আরেক রকম ব্যাটিং দেখতেছি। বলছি ভাই কিছুই করি না, হালকা একটু চেঞ্জ করছি, এটা করছি। কেন, এতে কী হয়েছে ভাই, কী দেখলেন? আমি বলছি তোমার ব্যাটিং দেখে খুবই ভালো লাগতেছে, এখন তুমি টেকনিক যেরকম হয়েছে, এখন তুমি ও আগে দেখতেন যে ও 6 মারতে গেলে শুধু লেগ সাইড দিয়েই মারতো। সো এখন কিন্তু লেগ সাইড বা সোজা, মানে ম্যাক্সিমাম এখান থেকে সোজা থেকে এদিকে শর্টস খুব কম ছিল অফ সাইডের দিকে। সো এখন যেরকম ওর টেকনিক হয়েছে, ও অনেক ইমপ্রুভ করছে। আর আপনি যদি আমাদের NCL T20তে চ্যাম্পিয়নশিপের 2টা কথা বলেন, 2 চ্যাম্পিয়নশিপে আকবর কিন্তু একটা বিগ পার্ট ছিল আমাদের টিমের। জি, এবার তো মনে হয় ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। সো আকবরের কিন্তু একটা বিগ পার্ট ছিল আমাদের, কারণ ওকে ঘিরে আমরা খেলতাম কি 4 ডে ক্রিকেটটা আমরা যেরকম চেষ্টা করি যে আমি খেলে যাব, আমার সাথে ওরা সবাই খেলবে একসাথে। আবার T20তে যেরকম ছিল, আকবরের প্রতি ইনস্ট্রাকশনই ছিল রান এক্সেলারেট করতে হবে বা কোনো কিছু করতে হবে, পার্টনার যে থাকবে সে তাকে তুমি সব কিছু বলবা।
আর সাথে যে পার্টনার মানে ও হলো ইনিংস ক্যারি করবে, কারণ ও তো আছে না, ওর 6 মারার অ্যাবিলিটি আছে, 4 মারার অ্যাবিলিটি আছে, সুন্দর প্লেস করতে পারে, বল লেটে খেলতে পারে, সব কিছু করতে পারে। তো আমাদের টি-20 মেইন ইম্পর্টেন্ট ব্যাটসম্যান যদি কাউন্ট করেন ও ছিল, ওকে ঘিরে আমরা সবাই খেলবো, এই ধরনের প্ল্যান ছিল। সো আমার মনে হয় যে আকবর এখন যে ধরনের পারফর্ম করছে, মানে খুবই ভালো পারফর্ম করছে, রিসেন্ট বিসিএলও খুব ভালো খেলেছে। সো আমি আশাবাদী যে এরকম পারফর্মও যদি করে, আরেকটু আমি চাই ও আরেকটু ইমপ্রুভ করুক। ওর মানে হয়তো বা যাদের সাথে আন্ডার-19 খেলছে একসাথে, ওরা আগে ঢুকে গেছে, কে কত আগে ঢুকলো এটার চেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমি কতটুকু দিতে পারলাম। আমি অনেক আগে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আমি আসলে ওইভাবে মানে ওইখানে সারভাইভ করতে পারলাম না, বা ওইভাবে আমি দেশকে সাপোর্ট করতে পারলাম না, তাহলে কিন্তু লাভ হলো না। কিন্তু আমি হয়তো বা একটু লেটে স্টার্ট করলাম, কিন্তু লম্বা টাইম যে আমার জার্নিটা থাকলো, আমার কাছে মনে হয় যে এইটা বেশি ইম্পর্টেন্ট। আমরা শেষ করব, যেটা হচ্ছে যে এটা এখনকার সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন, যেটা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে কথা হচ্ছে যে তিনি অনেকদিন ধরে জাতীয় দলে নেই, যেহেতু অনেকগুলো সার্কামস্ট্যান্স আছে, সমস্যা আছে। আপনি যেহেতু নির্বাচক, আপনি এখন তার মানে দল সিলেকশনে তার একটা বড় আপনার তো ভূমিকা থাকবে। আপনি আসলে কি ভাবছেন, যেহেতু তিনি অ্যাভেলেবেল নেই, সেটাও একটা বড় প্রশ্ন। আপনার ভাবনাটা কি অ্যাজ এ নির্বাচক হিসেবে 2027 বিশ্বকাপের কথা যদি চিন্তা করেন? না, সাকিব যদি দেশে আসে, দেশে এসে সে যদি ফিট থাকে, তাহলে তো সে অবশ্যই দেশের জন্য খেলবে, এটা তো খুব নর্মাল বিষয়, এটা সবাই জানে। এখন কথা হচ্ছে যে সাকিব দেশে কবে আসবে না আসবে এই বিষয়ে আমরা কেউ কিছুই জানি না। সো আমি সবসময় সাকিবের সাথে আমার খুবই ভালো রিলেশন, আমি চাই যে সাকিব আসুক, দেশে এসে দেশের জন্য খেলুক। কারণ সাকিবের কাছ থেকে বাংলাদেশ এই পর্যন্ত যা পেয়েছে, আমার মনে হয় যে এইভাবে এতদিন একটা প্লেয়ার ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার থাকা, সেই জিনিসটা মানে ওয়ার্ল্ডে খুব মানে এর কেউ নাই, মানে রিয়ারলি বলতে গেলে আপনি নাই বলতে পারেন, তাই না? সাকিব ওয়ান অ্যান্ড অনলি। সো আমি সবসময় চাবো যে সে দেশে আসুক, যা যা প্রবলেম হয় সব কিছু সলভ হয়ে যাক, এবং সে দেশে ফরে আবার খেলুক। আপনি কি তাকে 27 বিশ্ব মানে যদি সমস্যাগুলো যদি মিটে যায়, তাহলে কি আপনি অ্যাজ এ নির্বাচক হিসেবে তাকে 2027 বিশ্বকাপ পর্যন্ত দেখেন কি? জি অবশ্যই, কারণ হচ্ছে আপনি সাকিবের মানে যদি একটা প্লেয়ারের কথা চিন্তা করেন, শুধু এখনকার সময় আমি বলছি না, আগে থেকে শুরু করে ইন ফিউচারে নেক্সট সাকিব কবে আসবে, মানে এটা বলাটাও টাফ। তো সাকিব যদি অবশ্যই অ্যাভেলেবেল হয় বাংলাদেশের জন্য, তাহলে বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম নাইম ইসলামের সঙ্গে। তিনি তার নির্বাচক হিসেবে কী ধরনের পরিকল্পনা, তার ক্রিকেটীয় জীবনের যে গল্পগুলো আছে তিনি শুনে বললেন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, নিশ্চিতভাবে আগামী পর্বে অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে আমাদের বা অন্য কোনো ক্রিকেটের সাথে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে কথা হবে।